সিপিএমের দলিল নিয়ে এত মতামত দেওয়ার গুরুত্ব আছে বলে মনে করছি না। আমি বলে দিয়েছি সিপিএম এখন 3 থেকে 4%, ওরা ওদের ভোট যাতে বাড়ে সেই চেষ্টা করুক। তো এটা তো আমাদেরকে তো ওনারা পছন্দ করেন না, ইউনিয়ন গভর্নমেন্টের রুলিং পার্টি, তো তারা আমাদেরকে তো ওপরে রাখেন কেন, সেটা জবাব তাহলে আপনারা বুঝতেই পারছেন। এটা সত্যতা আছে, সেই জন্যে ওই এলাকার আইন শৃঙ্খলার কোনো সমস্যা নেই, বা সারা বাংলার কোনো জায়গার আইন শৃঙ্খলার কোনো সমস্যা আছে বলে আমার অভিজ্ঞতা নয়। আমি ট্রাম্প আর মোদি তো অনেক দিনের ভালো বন্ধু, এটা নতুন নয়, এটা তো পুরনো বিষয়, আপনারা জানেন তো। ওরা খুব ভালো বন্ধু, ওরা গুজরাটে বেড়াতে এসেছিলেন, গুজরাটে স্লাম পর্দা দিয়ে ঢেকে দেখানো হয়েছিল, ওরা জানেন তো, এটা তো পুরনো। ওরা ভালো বন্ধু, ওদের বন্ধুত্ব অটুট থাকুক, নিজেদের তো একটু ভাবুক। 3 থেকে 4% কী করে বাড়বে, ওরা তো 44-45 ছিল, সেটা নিয়ে ওরা ভাবুক। কিন্তু ওরা এটাও বলছে যে রাজ্যে সংখ্যালঘু মৌলবাদ বাড়ছে, যদি হিন্দুত্বকে নিশানা করছে, কিন্তু ইসলামিক সংগঠন বা মৌলবাদ উল্লেখ করেনি, বলছে রাজ্যে সংখ্যালঘু মৌলবাদ বাড়ছে। আমি সিপিএমের দলিল নিয়ে এত মতামত দেওয়ার গুরুত্ব আছে বলে মনে করছি না। আমি বলে দিয়েছি সিপিএম এখন 3 থেকে 4%, ওরা ওদের ভোট যাতে বাড়ে সেই চেষ্টা করুক। ওদের সব খুঁটিনাটি ওরা কি বলছে সেই নিয়ে আমি মতামত দিই। যদি মোদি আর ট্রাম্পের মধ্যে একটা যৌথ সাংবাদিক সম্মেলন, সেখানে বাংলাদেশ ইস্যু নিয়ে পুরোটাই ট্রাম্প মোদির ঘাড়ে ছেড়েছেন, বলেছেন যা করার মোদি করবেন, যুক্তরাষ্ট্রীয় ব্যাপার, এই বিষয়ে মার্কিন মূল্য। ট্রাম্প আর মোদি তো অনেক দিনের ভালো বন্ধু, এটা নতুন নয়, এটা তো পুরনো বিষয়, আপনারা জানেন তো। ওরা খুব ভালো বন্ধু, ওরা গুজরাটে বেড়াতে এসেছিলেন, গুজরাটে স্লাম পর্দা দিয়ে ঢেকে দেখানো হয়েছিল, ওরা জানেন তো, এটা তো পুরনো। ওরা ভালো বন্ধু, ওদের বন্ধুত্ব অটুট থাকুক। কিন্তু বাংলাদেশ ইস্যুতে সবটাই মোদি করবেন, এটা ট্রাম্প বলছেন অন ক্যামেরা, পুরোটাই মোদির ঘাড়ে ছাড়লেন বিষয়টা। এবার মনে হচ্ছে যে বাংলাদেশ নিয়ে ভারতের কোনো কড়া ব্যবস্থা নেই। আমরা তো ইন্টারন্যাশনাল ইস্যুতে, ফরেন অ্যাফেয়ার্সে ইউনিয়ন গভর্নমেন্ট যা করে তার সাথেই থাকা আমাদের মত, এটাই আমাদের দলের নীতি। আমাদের সম্মানীয় নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবার এটা জানিয়েছেন, ফলে এ নিয়ে তো আমাদের আর কোনো আলাদা বক্তব্য নেই। যদি মঙ্গলকোটে তৃণমূলের একজন নেতা মারা গেছিলেন সম্প্রতি দুর্ঘটনায় জঙ্গল থেকে বেরোনোর সময়, কিন্তু দেখা গেল আজকের পরিবারের তরফে অভিযোগ করা হলো যে তার হাজব্যান্ডকে মেরে ফেলা হয়েছে জঙ্গলের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে, এবং যে 23 জনের বিরুদ্ধে অভিযোগ করেছে তার মধ্যে ব্লক সভাপতির নাম আছে। যদি কেউ মারা গিয়ে থাকেন, যদি কোনো অস্বাভাবিক মৃত্যু হয়, সেটা মেরে ফেলা হোক, দুর্ঘটনা হোক, যাই কিছু, এ তো পুলিশ তদন্ত করবে। আমি তো পুলিশ নই, পুলিশের আধিকারিকও নই, আমি এতে নাক গলাবো কি করে বলুন? আমরা দল থেকে কখনো আইনের এইসব ব্যাপারে ঢুকি না। 17 মে 2018 সালে একজন সিপিআইএম কর্মী কাকদ্বীপে আইনের ব্যবস্থা নেই। তদন্তে আইপিএস দময়ন্তী সেন দায়িত্ব নিয়েছিলেন, তিনি আজকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন কোর্টের কাছে। তৃণমূল নেতার নাম জড়িয়ে যাচ্ছে বলে কি আইপিএসটা সরে যাচ্ছেন? দেখুন, আপনি এসব অকারণ প্রশ্ন করছেন আমাকে, এই প্রশ্নের আমি ঢুকবই না। পুলিশই তদন্ত, কোন পুলিশ অফিসার তদন্ত করবে এটা সরকারি ব্যাপার। আমরা দলের দিক থেকে সিপিএমের মতন সরকারি ব্যাপারে নাক গলাই না, আমার কোনো মন্তব্য নেই। আপনি একজন নারী, সে জায়গায় দাঁড়িয়ে নিউটাউনের মতো ঘটনা, কোথাও কি নারীর চিন্তাটা বাড়ছে, যেটা বাচ্চা মেয়ে কীভাবে টোটোর মধ্যে রেপ করে মেরে ফেললো, এই চিন্তাগুলো? এটা এখনো প্রশ্ন করবো দিদি, সেটা হচ্ছে বাগুইআটি থানা অভিযোগ নেয়নি বলে একটা অভিযোগ আসছে পরিবারের তরফে, এক। দ্বিতীয়ত আপনি ওই এলাকায় থাকেন, সেখানে এরকম একটা নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, খুন, তারপর গণধর্ষণ, কতটা আতঙ্কিত হয়ে? প্রথমত আমি বলবো, আমি জন্ম থেকে কলকাতা প্রপারে থাকতাম 27-28 বছর, এখন 28-29 বছর হয়ে গেল আমি ওই এলাকায় থাকি। আমি কখনো ওই এলাকায় নিজেকে আতঙ্কিত বোধ করিনি। আমি এখন যে খুব এমপি হয়েছি বলে গাড়ি করে আর পুলিশ নিয়ে চলাফেরা করি এমন না, আমি সাধারণভাবে প্রচুর চলাফেরা করি, আমার কখনো আতঙ্কিত লাগেনি। ওই এলাকার আইন শৃঙ্খলার কোনো সমস্যা নেই, বা সারা বাংলার কোনো জায়গার আইন শৃঙ্খলার কোনো সমস্যা আছে বলে আমার অভিজ্ঞতা নয়। আমি প্রচুর ঘুরি, প্রচুর এলাকায় যাই, একাও যাই, এমন কিছু আমি কখনো ফেস করিনি। 2, বাগুইআটি থানা অভিযোগ নেয়নি, এই তথ্যটা বোধহয় আংশিক সত্য। ওনাদের বাড়ি যেখানে, সেটা নিউটাউন থানার অন্তর্গত, তা স্বাভাবিক বাগুইআটি থানা ওনাকে নিউটাউন থানায় পাঠিয়েছে এবং নিউটাউন থানা অভিযোগ গ্রহণ করেছে, ফলে আংশিক সত্য কথা না বলাই ভালো, অর্ধসত্য বেশি খারাপ। 3, ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আইন শৃঙ্খলার পরিস্থিতি যে খুব ভালো, তুলনামূলকভাবে অন্যান্য রাজ্যের তুলনায়, বা খুব ভালোদের মতন ওপরের দিকের লিস্টে আছে, সেটা
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, তাতে আমরা দিল্লি গেলে ইউনিয়ন গভর্নমেন্টের এই পরিসংখ্যান দেখতে পাই। তো এটা তো আমাদেরকে তো ওনারা পছন্দ করেন না, ইউনিয়ন গভর্নমেন্টের রুলিং পার্টি, তো তাঁরা আমাদেরকে তো ওপরে রাখেন কেন? সেটা জবাব তাহলে আপনারা বুঝতেই পারছেন, এটা সত্যতা আছে সেই জন্যে। ফলে আইন শৃঙ্খলা নিয়ে এতটা ভাববেন না। তবে এটা দুর্ভাগ্যের যে আজ আমরা এআই নিয়ে কথা বলি, এত প্রযুক্তিগত আমরা এগিয়ে গেছি, যুগ নাকি অনেক এগিয়ে গেছে, সেখানে আজও পাশবিক জায়গা থেকে কোনো ক্ষেত্রে, কোনো পুরুষের ক্ষেত্রে এরকম ধর্ষণের মতো বিষয় বা পুরুষ মহিলা নির্বিশেষে বাড়ির কেউ হোক বা অনাত্মীয় হোক কাউকে মেরে দেওয়ার বিষয় আজও ঘটছে। এত আমরা প্রযুক্তিতে এগোচ্ছি, কিন্তু মানবিকভাবে আমরা পশুর দিকে এগিয়ে যাচ্ছি কিনা এখনও সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। মেয়েদের ওপর এরকম অ্যাটাক হয়, ছেলেদের ওপরেও হয়, মেয়েদের ওপর একটু বেশি হয়, সেটা থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি। এটা একটা শাশ্বত সত্য। এটা শুধু বাংলার ইস্যু না, এটা বাংলা, ভারত, পৃথিবীর জন্যে সত্য, অ্যাব্রডের ক্ষেত্রেও সত্য। এইটা দুর্ভাগ্যজনক। সেইটা সামাজিকভাবে, এটা একটা সামাজিক ব্যাধি এবং সামাজিকভাবেই আমাদের এটা থেকে অতিক্রম করে এগিয়ে আসতে হবে। যেমন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তাই যাতে সাধারণভাবে সামাজিকভাবে ব্যাপারটা ততটা এগোচ্ছে না বলে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় অপরাজিতা বিল পাশ করেছেন এবং ইউনানিমাসলি পাশ হয়েছে। এখানে বিরোধী যারা বিজেপি তারাও ভোট দিয়েছে, যদিও এখনও সেটা ইউনিয়ন গভর্নমেন্টের সই হয়ে, রাষ্ট্রপতির সই হয়ে আসেনি। আমরা গেছিলাম যাতে এই ভয় দেখানোর ব্যাপারটা থাকে যে এই বিলে আছে যে তুমি যদি এই কাজ করো তাহলে তোমার এরকম বাড়াবাড়ি কিছু করলে, খুন বা ধর্ষণের ঘটনা, তাহলে তোমার ফাঁসি অবধারিত। তাহলে যাদের এই পাশবিক মনোবৃত্তি আছে এখনও, তারা একটু ভয় পেতে পারে, তাতে এই প্রবণতা কমতে পারে। এই সম্ভাবনা থেকেই অপরাজিতা বিল আছে। আমরা খুবই খুশি যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এটা এখানে পাশ করেছেন এবং আমরা আশাবাদী রাষ্ট্রপতির সাথে কথা বলার পর যে নিশ্চয়ই এটা ওখান থেকে পাশ হয়ে আসবে। সইটা হলে এটা শুধু বাংলা না, সারা দেশই উপকৃত হবে। নিউ টাউনের ক্ষেত্রে কি পুলিশকে আরও কড়া ভূমিকা নেওয়া উচিত ছিল? পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে, কারণ সিসিটিভি সার্ভিলেন্স ছিল না, মনিটরিং চলছে না, পেট্রোলিং পুলিশ যেটা করে, পুলিশ আরও সক্রিয় হলে কি ধর্ষণ আটকানো যেত? ইতিমধ্যে 2500 সিসিটিভি গোটা নিউ টাউনে আছে। এই ঘর পার্লামেন্ট আর অ্যাসেম্বলি, সিপিএম তো এখন 3 থেকে 4% চলে এসছে। ওরা ওদের ভোট বাড়ানোর পেছনে নজর দিক, ওই বিষয়টা ওরা কনসেন্ট্রেট করুক। ওরা তো মাধ্যমিক পরীক্ষা চললে এমনি মাইক পারমিশন থাকে না, আমাদেরও থাকে না, তৃণমূলেরও থাকে না, এটা তো সবাই জানেন আপনারা। পুলিশ যদি আপত্তি করে থাকে একমাত্র সেটাই কারণ, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। মোহন ভাগবত এর আগেও বাংলায় প্রোগ্রাম করেছেন, কোনো দিন তো কেউ বাধা দেয়নি। এটা একান্ত আপনাদের ভুল ধারণা। একমাত্র পুলিশ আপত্তি করতে পারে মাধ্যমিকের কারণে। মাধ্যমিক পরীক্ষা থাকলে 72 ঘন্টা আগে থেকে পরীক্ষার পরে পর্যন্ত পারমিশন থাকে না মাইকের, সেটাই হতে পারে একমাত্র বারণ করার কারণ। কিন্তু কোর্ট রায় দিয়েছে তো করবে, আমরা কোর্টের ওপর আস্থাশীল, আমাদের এই নিয়ে কোনো কথা বলার নেই। আমি মোহন ভাগবতের শুভেচ্ছা এবং দীর্ঘায়ু। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।